নমস্কার বন্ধুরা, মা সর্বাণী রেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে এঁচোড়ের কালিয়া বানাবো। আমি এরকম এঁচোড় নিয়ে এসেছি, নিয়ে এসে এবার এঁচোড়টা কাটবো। কেটে এরকম ডুমো করে কাটলাম। কেটে এবার এটাকে আমি 50% সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে জল দেব, জল দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দেব, দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ করব। এঁচোড়টা একটু সেদ্ধ করে ফেলে দিলে আর এঁচোড়ের আঠাটাও চলে যায়, তাতে এঁচোড়টা খেতেও ভালো লাগে। আমি কালিয়া বানাবো যেহেতু, সেহেতু একটু বড় বড় করে কেটেছি আমি। ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করবো, আর 50% তরকারিটা বানাতেই কালিয়াটা বানাতেই এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিই। এঁচোড়গুলো জল ঝরিয়ে নিলাম, নিয়ে আমি এবার একটু খানিকটা তেল দেব, দিয়ে এঁচোড়গুলোকে আমি একটু এপিট ওপিট করে একটু ভাজা করে নেব। এরম করে এঁচোড় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি মাংস ছেড়ে তখন এঁচোড়, আর এঁচোড়কে তো এমনিতেই সবাই বলে গাছপাটা, সেহেতু তাকে যদি ভালো করে রান্না করা যায় খেতে অপূর্ব হয়। পুরো মাংসর মতো করেই রান্না করতে হয়। আমি একটু অল্প করে এঁচোড়গুলোকে ভাজা করে নিচ্ছি। দেখুন, এরকম হালকা করে এঁচোড়গুলো ভেজে নিলাম আমি। ভেজে নিয়ে এবার তুলে নিয়ে তারপরে আমি তরকারিটা করব। কড়া থেকে এগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে কড়াইতে আর একটু তেল দিলাম। তবে কম তেল মশলাতেই তরকারিটা রান্না হবে। দুটো তেজপাতা, একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে আলু দেব। আলুগুলো আমি ডুমো করে, মাঝারি সাইজের আলু 4 টুকরো করে আমি নিয়েছি। নিয়ে আলুগুলোও আমি লাল করে ভেজে নেব। লাল করে আমি ভেজে নিলাম। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি আর আলুগুলো তুলব না, তার উপরেই আমি পেঁয়াজটা কুচি করে কেটেছি, কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথেই ওটা পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করব। এরকম করলে সুবিধে, আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে যায়।
এই কয়েকটা ছোট পেঁয়াজ ছিল, তার মধ্যে দিয়ে দিলাম। আর এঁচোড় তরকারিতে এমনিতে ছোট পেঁয়াজ এরকম গোটা গোটা দিলে খেতে খুবই ভালো হয়। আমার অল্প কটাই ছিল, সেই কটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়। 1 চামচ আমি আদা রসুন বাটা একসাথে বাটা ছিল, সেইটা দিলাম। এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে আর পিউরি বানাইনি মিক্সিতে, এটা নাড়তে নাড়তেই গলে যাবে। আর হলুদ, লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচে চিনি দিলাম। আর কষাবার সময়তে একটু যদি ঘি দেওয়া যায়, কিংবা এখন তো আর অত ডালদা কেউ খায় না, নাহলে ডালদা দিলেও খুব ভালো হয় খেতে। খুব কম লোকের বাড়িতেই এখন ডালদা পাওয়া যায়। এখন সবাই সাদা তেলই খেতে পছন্দ করে। এই ঘি একটু কষানোর সময় ঘি দিলাম, আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। কষাতে কষাতেই টমেটোগুলো গলে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, এঁচোড়টাও তো সেদ্ধই আছে হাফ, তারপরে ভাজা হয়েছে, সেহেতু তরকারি প্রায় হয়েই আসবে। জল দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না। আর কষাতে কষাতে তরকারি যদি হয়েই যায় 80%, আর 20% আপনার জল দিয়ে ফোটালে, বেশি জল দিয়ে তরকারি ফোটালে তরকারির স্বাদও ভালো হয় না। এই যে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার গরম জল আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার গরম জল দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নিলাম। আলু, এঁচোড়, মশলা সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। জল দিয়ে এবার ফুটে গেলেই তরকারি হয়ে যাবে। আর নামাবার আগে একটুখানি কুচনো ধনেপাতা আর একটু অল্প শাহি গরম মশলার গুঁড়ো আমি দেব। নরম হয়ে গেল কিন্তু গলেও গেল না। এইরকম করে রান্না করলে এই পদ্ধতিতে খুব ভালো হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি একদম অল্প দিলাম গরম মশলার গুঁড়োটা। তরকারির রঙটা কত ভালো করে কষানো হয়েছে বলে এত ভালো রঙ আসে। তরকারি খেতেও সুস্বাদু হয়। এই তরকারি দিয়ে আপনি ভাতও খেতে পারবেন, রুটিও খেতে পারবেন, লুচি পরোটাও খাওয়া যায়। পুরো একদম মাংস, কষা মাংসের মতো দেখতে হয়ে গেছে। ঝোলটাও দেখেছেন বেশ ঘন ঘন ঝোলটা হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।